আমাদের আশেপাশে অনেক সময় আমরা এরকম অনেক মানুষকে দেখে থাকি যারা হয়তো কখনো কোনো বিপদের সম্মুখীন হয়ে সেই সমস্যা থেকে বাঁচার জন্য বা সেই সমস্যা থেকে নিজেকে বের করে আনার জন্য তাবিজ নেন। হাতে, পায়ে, গলায় অনেকেই অনেক জায়গায় কিন্তু তাবিজ পরে। কিন্তু এই যে তাবিজগুলো পরে বা যারা এই তাবিজগুলো দেন, সব ক্ষেত্রে হয়তো সেটা খারাপ হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর ফল কিন্তু হয় মারাত্মক। আর এই তাবিজেরই সেটা একটা দুটো নয়, 26টা তাবিজের কিভাবে সেই 26টা তাবিজ একটা মানুষের জীবনে ভয়ঙ্কর রকমের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। আপনারা বহুদিন থেকেই আমাদেরকে বলে আসছিলেন যে আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশে কী আছে, কীরকম রাস্তাঘাট, কীরকম বাড়িঘর, সেখানকার দোকানপাটে কী পাওয়া যায় সেগুলো নিয়ে ভিডিও করতে। তো ভূত ভগবান চ্যানেলে তো সেইগুলোকে তুলে ধরা সম্ভব নয়। তাই আমাদের এই ভূত ভগবান চ্যানেলে নতুন নিবেদন, একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে কী কী আছে, দোকানপাট কীরকম, সেখানে কী রকম জিনিস পাওয়া যায়, রাস্তাঘাট কেমন, বাড়িঘর কেমন, আশেপাশের প্রকৃতি কেমন, সেইগুলোই তুলে ধরছি। তো সেই নতুন চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা ওই চ্যানেলটাতে এই ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে সেই চ্যানেলে যান, গিয়ে বেশ কিছু ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভূত ভগবান চ্যানেলের সাথে যেভাবে ছিলেন ঠিক তেমনভাবেই আপনাদের ভালোবাসা এবং আপনাদের উপস্থিতি কাম্য করি। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে মুম্বাই থেকে কল্যাণবাবু লিখে পাঠিয়েছেন। যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলবো, এই ঘটনাটা কিন্তু কল্যাণবাবুর নিজের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তো উনি অনেকগুলো ভয়েসমেল করেছেন এবং পুরো ভয়েসমেলে উনি ঘটনাটা বলার পরে রিকোয়েস্ট করেছেন যেন ঠিক যেভাবে উনি বলেছেন আমি সেটাকেই নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে বলি। তো নিশ্চয়ই কল্যাণবাবু ঘটনাটা শুনবেন। তো আমি ঠিক যেভাবে উনি বলেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। কল্যাণবাবুর জন্ম হয় বর্ধমানের এক গ্রামে এবং যেখানে ওনার বর্ধমানের যে গ্রামে ওনার বাড়ি ছিল সেই জায়গাটা কিন্তু মানে সেই সময় যখন উনি ছোট ছিলেন সেই সময় খুব একটা ডেভেলপ জায়গা ছিল না, মোটামুটি বলা যেতে পারে গ্রাম্য এলাকায় ছিল। এবার ওনাদের যে গ্রাম ছিল সেই গ্রাম থেকে 2-3টে গ্রাম পরে একটা জায়গাটা হসপিটাল ছিল। এবার ওই আশেপাশের 5-6টা গ্রামের কারো যদি কোনো সমস্যা হতো তারা কিন্তু ওই হসপিটালেই দেখাতেন। এবার বুঝতেই পারছেন যে 5-6টা বড় বড় গ্রাম, সেই 5-6টা গ্রামের মানে মানুষের অসুবিধে হলে ওই একটাই হসপিটাল রয়েছে, ফলে সেখানে কতটা পরিমাণ ভিড় হতে পারে সেটা নিশ্চয়ই আমরা সকলেই আন্দাজ করতে পারছি। এবারে এইরকম যখন একটা ব্যাপার ছিল যে মানে ওই 5-6টা গ্রাম যে ছিল সেখানে না মানে টুকটাক ছোটোখাটো যদি কারোর কিছু হতো তো মানুষ না ওভাবে ডাক্তার দেখাতো না, মানে খুব বাড়াবাড়ি কিছু না হলে কেউ খুব একটা ডাক্তার দেখাতে চাইতো না।
প্রথম কথা ছিল যে খুব ভিড় থাকতো, আর দ্বিতীয় যে ব্যাপারটা ছিল, ওই ওনাদের গ্রামের পাশের যে একটা গ্রাম ছিল সেখানে একটা হাতুড়ে ডাক্তার আসতো। এবার ওই ডাক্তারটা যে খুব একটা ভালো ডাক্তার নয় বা সে যে আদৌ সত্যিকারের ডাক্তার সেই বিষয়ে কিন্তু কারোরই কেউই নিশ্চিত ছিল না। এবার হাতুড়ে ডাক্তার কেন উনি বলছেন সেটার কারণ হিসেবে যেটা উনি বলেছেন কল্যাণবাবু, সেটা হচ্ছে যে উনি ওনার কাছে যদি কোনো পেশেন্ট যেত কোনো একটা সমস্যা নিয়ে, উনি সমস্যাটা শুনতেন, শোনার পরে উনি একটা ওষুধ দিতেন। এবার ওষুধটা দেওয়ার পরে যদি কাজ হলো তো ভালো, আর যদি কাজ না হতো উনি 1 সপ্তাহ পরে এসে আবার দেখা করতে বলতেন, এবং তারপরে উনি আর কিছু শুনতেন না, তারপরে আর একটা ওষুধ দিতেন। মানে উনি যে ঠিক কীভাবে ট্রিটমেন্টটা করতেন সেটা ওখানকার কেউই বুঝতে পারতো না। এবার গ্রামের ব্যাপার বুঝতেই পারছেন, আর এটা আজ থেকে অনেক বছর আগেকারই ঘটনা, তো সেই সময় না মানুষের মধ্যে এতটা সচেতনতা ছিল না। তো ওই হাতুড়ে ডাক্তারের কাছে যেত, আর না হলে মানুষ মোটামুটি আর কি ওই আশেপাশে কারোর কাছে গেল, কোনো একটা মানে যারা হয়তো একটু ওই কবিরাজি ওষুধ টাইপের দিত, এরকম কারোর থেকে কিছু করিয়ে নিত। এবারে কল্যাণবাবুদের তখন আর অর্থনৈতিক বাড়ির অবস্থা খুব যে ভালো ছিল সেটা নয়। এবার মোটামুটি সংসার ঠিকঠাক চলে যায়, এরকম আর কি কন্ডিশন। তো এমন সময় একদিন কি হলো, কল্যাণবাবুর খুব জ্বর এলো একদিন। এবার নর্মালি জ্বর হলে তো আর কেউ সোজা ডাক্তারখানায় প্রথমেই চলে যায় না, প্রথমে মানুষ 1-2 দিন ওয়েট করে, ঘরোয়া যা যা ব্যাপার হচ্ছে সেগুলো করার চেষ্টা করে, দেখে যে ঠিক হলো কি হলো না। তো ওনার ক্ষেত্রেও সেটাই হলো। প্রথমে ওনার মা ঘরোয়া যা যা টোটকা থাকে সেরকম করলেন, তো জ্বর তাতে কিন্তু থেমে গেল, মানে একদম যা ছিল নর্মাল হয়ে গেল। এর কিছুদিন পরে আবার ওনার জ্বর এলো। এবার জ্বর যখন এলো তো তখন সবাই বাড়িতে একটুখানি চিন্তায় পড়লো যে ছেলেকে সাবধানে রাখা হচ্ছে, সে মানে রিসেন্ট টাইমে তার খুব বিশাল ঠান্ডা গরম লেগে গেছে বা সর্দি হয়েছে সেরকম কোনো বিষয় নয়, তারপরে খুব যে বৃষ্টিতে ভিজেছে সেরকমও কিছু ব্যাপার নয়, তাহলে হঠাৎ এভাবে জ্বর আসছে কেন? তো এরকমভাবে মানে 1 সপ্তাহ ছাড়া ছাড়া ওনার 3বার জ্বর আসে। এবার 3বারের বার যখন জ্বর আসে তো তখন বাড়ির সবাই না একটু ভয় পেয়ে গেল যে কী ব্যাপার, 3 সপ্তাহ হয়ে গেছে, মানে জ্বর আসছে কমে যাচ্ছে, 2-3 দিন থেকে আবার আসছে আবার কমে যাচ্ছে, এটা কেন হচ্ছে? তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ঠিক হলো। তো এবার ওই হসপিটালের ওখানে নিয়ে যাওয়া হয়েছে। এবার সেখানে প্রচুর লাইন থাকতো, প্রচুর মানুষজন আর কি যেত, যা হয় আর কি। তো সেখানে ডাক্তারকে দেখানো হলো, তো ডাক্তারবাবু বললেন যে একটা ওষুধ দিলেন, এবং ওষুধ দেওয়ার পরে বললেন যে এরপরেও যদি জ্বরটা এরকমভাবে আসে তাহলে কিন্তু মানে টেস্ট করাতে হবে, যা ডাক্তাররা বলে থাকেন। তো বলে যে টেস্ট করাতে হবে আর কিছু রেস্ট্রিকশানে থাকার কথা বলে দেয়। তো চলে গেছে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, সেই সময় যেটা কল্যাণবাবু লিখেছেন যে ওনাদের যে বাড়ির যে ছাদ ছিল সেই ছাদটা কিন্তু একদম ঢালাই করা পাকা ছাদ নয়, আর ওনাদের যে ঘর ছিল সেই ঘরটা না মানে 2টো ঘর ছিল, সেই 2টো ঘরের মেঝেটা সিমেন্ট দিয়ে বাঁধানো ছিল, কিন্তু এছাড়া বাকি ঘরের যে রান্নাঘর বলুন বা আরও যে ঘর বা দাওয়া যেগুলোই ছিল সেটা মাটির ছিল। এবার সেই মাটির মানে দাওয়া থাকার জন্য বর্ষাকালে কিন্তু একটা যেরকম হয় ভিজে ভিজে ভাব কিন্তু মাটির মেঝেতে সবসময় পাওয়া যায়। তো মাটির ঘরে যারা থেকেছেন বা গেছেন বা যারা জানেন তারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে তাদের অভিজ্ঞতা রয়েছে। এবার সবাই ভাবছে যে তাহলে ওটাও হতে পারে যে হয়তো ওষুধ খেলে সেরে যাবে, এই যে ভিজে ভিজে ভাব থাকে ওটাই হয়তো পায়ে, মানে বাচ্চা মানুষ বারবার এদিক ওদিক করছে, তো সেটা থেকে হয়তো সমস্যাটা হচ্ছে। তো যাই হোক, তো অনেক ভিড়ভাট্টা ঠেলে হসপিটাল থেকে ডাক্তার দেখিয়ে আনা হয় কল্যাণবাবুকে, এবং তারপরে ওষুধটা চালু করে দেওয়া হয়। এবার ওষুধ ছোট মানুষ, সে এবার ঠিক মতো না ওই কল্যাণবাবু ওই একটা যে ছোট ওষুধ দিয়েছিল সেটা উনি খেতে পারতেন না। এবার খেতে না পারার জন্য উনি কী করতেন, মুখের মধ্যে ওষুধটাকে রেখে দিতেন। এবার জল দেয়া হতো, এবার বাড়ির লোক যখন জিজ্ঞেস করতো যে তুই ওষুধটা গলা দিয়ে গিলেছিস তো, তো সে বলতো হ্যাঁ আমি গিলে ফেলেছি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা কল্যাণবাবু বলেছেন ভয়েস মেলে, যে উনি কিন্তু খেতেন না ওষুধটা, কারণ ওনার খুব ভয় করতো যে গলার মাঝখানে যদি আটকে যায় কি হবে। তো উনি মুখের মধ্যেই রেখে দিত এবং মাকে বলতো যে হ্যাঁ আমি খেয়েছি। এই করে করে
প্রত্যেক দিনই ওনাকে ওই 5 দিনের একটা ওষুধ দিয়েছে, তো 5 দিনই উনি ওষুধটা মুখে নেন, জল দেয়, এবং কিছুক্ষণ পর ওনার মুখটা যতক্ষণ আর কি ওই ট্যাবলেটটা উনি মুখের মধ্যে রেখে দিতেন, একটু একটু আর কি ওই তেতো তেতো হয়ে যেত, তারপরে উনি মানে বাইরে গিয়ে ফেলে আসতো মুখ থেকে ওষুধটা। ফলে সেইভাবে কিন্তু ওনার ওষুধটা খাওয়াই হয়নি। যাই হোক, তো জ্বর কমে যায়। এবার এর কিছুদিন পরে ওনার আবার জ্বর আসে। এবার বাড়ির লোক ভাবছে তাহলে কি এবার টেস্ট করাতে হবে বা কিছু। তো সেই সময় যে সময়টা আর কি ছিল, সেই সময় খুব বর্ষা পড়েছিল, খুব বর্ষা হচ্ছিল। এবার সবাই ভাবছে যে বর্ষাকাল, ঘরের আশেপাশে তখন প্রচণ্ড বৃষ্টি হতো, তো ভাবছে বর্ষাকাল, হয়তো ঠান্ডা লেগে গেছে কোনোভাবে, সেই জন্য অসুবিধাটা হচ্ছে। তো ওনার বাড়ি থেকে ভাবলো যে ঠিক আছে আর কিছুদিন দেখি, ছেলেটাকে একটু সাবধানে রেখে যে জ্বরটা কমে কিনা, না হলে তো আবার টেস্ট করাতে হবে। আর ওনাদের গ্রামের ওই জায়গাটায় কিন্তু মানে মেন বর্ধমান সিটি ছাড়া, মানে ওনাদের যেখানে গ্রাম ছিল সেখানে এই ধরনের কোনো ফেসিলিটিস ছিল না। মানে সবাইকে একদম মানে বর্ধমানের ওই টাউন হলের যে গেট, মানে যে জায়গাটা রয়েছে, তো সেইখানে যেতে হতো এই ধরনের সার্ভিস নিতে হলে। এবার কল্যাণবাবু তখন ছোট ছোট আর কি, বাট উনি বুঝতে পারছেন যে উনি হয়তো ওষুধটা যে খায়নি সেটার জন্যই হয়তো জ্বরটা আবার এসছে। তো বাড়িতে আর বলতেও পারছে না। এবারে ওনাদের বাড়িতেই সবাই ভাবে যে ডাক্তারের ওষুধ খাওয়ানো হলেও এইটুকু বাচ্চার কি হবে। মানে দেখবেন এখনও হয়তো কিছু কিছু মানুষের মধ্যে এটা আছে, বাট আগেকার দিনের মানুষ, বিশেষত গ্রামের দিকের মানুষের মধ্যে না একটা খুব স্ট্রং একটা বিলিফ থাকতো, এখনও হয়তো আছে। সেটা হচ্ছে যে নজর লাগা বিষয়টা, যে হয়তো ছেলেটার উপরে কারোর নজর লেগে গেছে, বা ছেলেটার উপরে হয়তো কিছু হাওয়া বাতাস লেগেছে, তো সেই জন্য হয়তো ছেলেটার উপরে ঘন ঘন অসুস্থ হচ্ছে। তো মেইনলি ওনার যে ঠাকুমা ছিল কল্যাণবাবুর, তো সেই ঠাকুমা বলল যে না, মানে ওনাদের বাড়িতে কিন্তু মানে এই কল্যাণবাবুদের একটা বড় পরিবার ছিল, মানে কাকা জ্যাঠা সবাই একসাথে থাকতো, মানে সব পাশাপাশি আর কি ঘর। এবার তাদেরও ঘরে ছেলে মেয়ে রয়েছে। এবার সবারই মানে এই সর্দি কাশি কোনো না কোনো ভাই বোনের লেগেই থাকতো। মানে হয়তো খুব মারাত্মকভাবে সর্দি কাশি হতো না, কিন্তু মোটামুটি হতো। এবার সবাই ভাবছে যে বর্ষাকাল, তার মধ্যে উনি একটু স্বাভাবিক একটু বেশি রোগা ছিলেন, তো ভেবেছে যে ও হয়তো অতটা সহ্য করতে পারছে না, তো সেই জন্য ওর বারবার ঠান্ডা লেগে জ্বর হচ্ছে। তো ওর ওনার ঠাকুমা আর কি ভাবে যে ছেলেটাকে যদি একবার কোথাও থেকে ঝাড়িয়ে আনতে পারি তাহলে বেশ ভালো হয়। ছেলেটা এত ভুগছে, এমনিই রোগা, আরও রোগা হয়ে গেছে, এই মানে 1 মাস ধরে মাঝে মধ্যেই জ্বর আসছে এরকম করে। তো এই ভেবে যেখানে আর কি ওনাদের গ্রামের ওখানেই একজন ঝাড়াতেন, খুব মানে একজন বয়স্ক লোক ছিলেন তিনি, তার মানে সেই উনি আর কি সপ্তাহে 3 থেকে 4 দিন ওখানে আসতেন। বাকি জায়গাটা কিন্তু ওখানে একটা বেড়া দিয়ে একটা ঘর ছিল, এবং ওই যে ভদ্রলোক আর কি বয়স্ক লোক ছিলেন তিনি ওখানেই থাকতেন, এবং উনি এইসব কাজ করতেন। আর এসবের বদলে যে উনি টাকা নিতেন তা কিন্তু নয়, ওই একটা প্রণামীর একটা থালা দেয়া থাকতো, এবং তার মধ্যে আর কি যার যেরকম সামর্থ্য সে সেরকমই টাকা দিত। এরকম কোনো বিষয় ছিল না যে এখানে এসে ঝাড়ালে এত টাকা দিতেই হবে। এবং ওই যে ভদ্রলোক ছিলেন তিনি শুধু ঝাড়াতেন তাই নয়, তিনি আবার অনেক সময় তাবিজ দিতেন। কারোর হয়তো কোনো সমস্যা হয়েছে, সেটা শুনে যে সেটা কোনোভাবেই কোনো প্রতিকার হচ্ছে না, তো একটা হয়তো তাবিজ দিল, সেটা হয়তো বললো যে কিছুদিন হাতে পড়ে থাকতে হবে কি কোমরে পড়ে থাকতে হবে, এরকম। তো এবার ওনাদের গ্রামের একদম শেষ দিকে ছিল ওটা। এবার বুঝতেই পারছেন যে এই ধরনের জিনিস যখন গ্রামে থাকে, তো সেখানে কিন্তু অনেক মানুষই যায়, আর সেই সময় তো এগুলো নিয়ে অনেকেই বিশ্বাসও করতো এবং যেত। তো ওনার ঠাকুমাও শুনেছিল যে বেশ ভালো, অনেকের অনেক কিছু ভালো হয়েছে, তো উনি ওখানে গেছেন এই কল্যাণবাবুকে নিয়ে। এবার এখানে একটা কথা বলে রাখি, এই বিষয়ে কিন্তু কল্যাণবাবুর যে বাবা ছিলেন উনি কিন্তু ব্যাপারটা কতটা ভালো চোখে নেননি। উনি প্রথমে বলেছিলেন যে দরকার নেই কারোর কাছে ঝাড়াতে যাওয়ার, আমি ওকে বরং ডাক্তারের কাছেই নিয়ে যাব। তো তখন ওনার মা বলছে যে দেখ ডাক্তারের কাছে তো নিয়ে গেছিল, তো ওষুধটা খেলো। এবার দেখুন কল্যাণবাবু তখন ছোট ছিল, এবার উনি কাউকে বলেনি যে উনি ওষুধটা খায়নি, কিন্তু অ্যাকচুয়ালি তো ওষুধটা মানে শরীরে ঢোকেইনি, পায়নি শরীর। ফলে সেই ওষুধের যে মানে যে কাজটা করার কথা, ওষুধের যে ফাংশনটা ছিল সেটা ওনার শরীরে হয়নি। এবার এখন ভয় সেটা বলতে পারছে না।
তো এরকম একটা যখন ঘটনা ঘটে, তো তখন এই কল্যাণবাবু কি করে যে নিয়ে চলে যায় কল্যাণবাবুকে আর কি, ওনার ঠাকুমা ওনার কাছে নিয়ে চলে যায়। এবার ওখানে যখন মানে ওটা না ওনাদের গ্রামের একদম শেষ প্রান্তে, বলা যায় তার পাশের গ্রামে ছিল। এবার ওখানে গিয়ে ওনারা জানতে পারে, যখন কল্যাণবাবুকে ওনার ঠাকুমা নিয়ে যায়, গিয়ে জানতে পারে যে ওইখানে আর কি যিনি বসতেন তিনি কোনো একটা জায়গায় সাধনার জন্য গেছেন, তো তার বদলে ওখানে আর একটা লোক আসছে, এবং সেই লোকটা নাকি আরও এক্সপেরিয়েন্স, সে নাকি প্রচুর মানুষের নাকি রাতারাতি অনেক শরীর টরীর খারাপ ছিল, কারো একদম রাতারাতি সে ভালো হয়ে গেছে, মানুষের অনেক উন্নতি হয়েছে, সব উনি শুনেছেন আর কি। তো ওখানে এসে যখন উনি জানতে পারে যে ভদ্রলোক কাজটা করতো, তো সে সাধনার জন্য গেছে, তো তার বদলে অন্য একজন এসছে, তো ওনার না মনটা একটু খারাপ হয়ে যায় যে একজনেরকে দেখাতে এলাম, উনি খুব ভালো ঝাড়তো শুনতাম, আর এর আগে কিন্তু এই কল্যাণবাবুর ঠাকুমা ওনার 2 ছেলেকে নিয়ে এসেছিলেন, উনি নিজে একবার এসেছিলেন কিছু কিছু অসুবিধের জন্য, এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু উনি ভালো ফল পেয়েছিলেন। তো বলা যেতে পারে সেই বিশ্বাস নিয়েই উনি আসেন। এবার আসার পরে ওখানে দেখছে মোটামুটি লাইন পড়েছে, আর যারা যারা এসছে তার মধ্যে বেশিরভাগই নতুন লোক। তো যাই হোক, তো ওখানে লাইনে দাঁড়িয়ে শুনলো যে মোটামুটি যে হ্যাঁ এই লোকটাও নাকি খুব ভালো কাজ করে, অনেকের অনেক কিছু ভালো হয়েছে। তো যখন এবার লাইন আস্তে আস্তে এগোচ্ছে, এবং যখন কল্যাণবাবুকে নিয়ে ওনার ঠাকুমা আর কি আসে, তো তখন না মানে উনি দেখছে যে যে লোকটা আর কি নতুন যে লোকটা এসছে, সেই লোকটার বয়স কিন্তু খুব বেশি নয়, মানে তার বয়স হবে, আগে যে লোকটা ছিল সেই লোকটার প্রায় 60 বছর হবে, যে আর কি এখানে আর কি রেগুলার বেসিসে দেখতেন। তার বদলে যে এসছে তার বয়স হবে এই 45, 46, 47 এরকম। আর আগে যে ভদ্রলোক আর কি দেখতো, সেই ভদ্রলোকের মানে অনেকক্ষণ সময় নিত, অনেক বেশি লাইন পড়তো এরকম। আর এই যে নতুন ভদ্রলোক এসছে, সে কিন্তু মানে হয়তো ওইখানে ঢুকছে, ছোট একটা বেড়ার ঘর মতো ছিল, সেখানে কিন্তু মোটামুটি ওই 15 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। যাই হোক, তো এবারে কল্যাণবাবুর ঠাকুমা ওনাকে নিয়ে ঢুকেছে। ঢোকার পরে যখন ওই ভদ্রলোকের সামনে আসেন, তো ভদ্রলোক তো মানে উনি বললেন যে কি সমস্যা হচ্ছে, তো তখন ওনার ঠাকুমা বললেন যে এই না আমার নাতির সমস্যা হচ্ছে, 1 মাস ধরে বারবার জ্বর আসছে, এই হচ্ছে। তো তখন উনি বললেন, মানে পুরো কথাটা শেষই করতে দিলেন না, উনি বললেন যে ঠিক আছে আমি দেখে নিচ্ছি। তো তখন যেটা কল্যাণবাবু বলেছেন ভয়েস মেলে, যে ওনাকে বলছে একটু উঠে বসতে, মানে প্রথমে এসে মাটিতে বসে পড়েছিল, তো বলছে একটু উঠে দাঁড়াও, তারপরে একটু সাইড ফিরতে বলছে, কখনো পিছন ফিরতে বলছে, তারপরে বলেছে যে তোমার কি খেতে ভালো লাগে। তো সেই সময় মানে কল্যাণবাবু যেটা মানে ভয়েস মেলে বলেছেন যে ওনার সত্যি সত্যি মিষ্টি খেতে খুব ভালো লাগতো, তো উনি বলছে আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, মিষ্টি দই। তো ফট করে ওই কথাটা শোনার পরে যার কাছে গেছিল, তো সেই লোকটা বলে যে তোমার কিন্তু এখন মিষ্টি দই খাওয়া চলবে না। তো ওনার একটু অবাক লেগেছে যে মিষ্টি দই কেন খেতে বারণ করছে, তো ওনার ঠাকুমাও জিজ্ঞেস করে যে মিষ্টি দই কেন খাবে না। তখন বলছে না, এখন ওর মিষ্টি দই খাওয়া চলবে না, এখন অন্তত কিছুদিন ওকে মিষ্টি দই খাওয়া থেকে বিরত রাখতে হবে। তো ওনার ঠাকুমা বলেছে ঠিক আছে, ওকে না হয় আমরা এখন মিষ্টি দই দেবো না। এমনিতেও রোজ রোজ যে বাড়িতে মিষ্টি দই খেত সেরকমও কিছু ব্যাপার ছিল না। তো তারপরে বলছে যে কল্যাণবাবুকে দেখে আর কি তারপর ওই ভদ্রলোক বলেন যে ওর না মানে খুব মারাত্মক রকমের একটা মানে বাজে আত্মার একটা দৃষ্টি পড়েছে, এবং যে আত্মার দৃষ্টিটা পড়েছে ওর উপরে সেটা মারাত্মক খারাপ, খুবই ক্ষতিকর। এবং এই ক্ষতিকর যে আত্মা যে ওর উপরে যে দৃষ্টিটা পড়েছে, সে চাইছে না মানে ও ওই বাড়িতে থাকুক, ওর ফ্যামিলির লোকের সাথে থাকুক, এইটা চাইছে না, কোনোভাবে চাইছে যে ওর মানে ছেলেটাকে, মানে এই কল্যাণবাবুকে, বাচ্চা ছিল তখন, বাচ্চা ছিল বলতে তখন তো বয়স ছিল ওই 8 এরকম, 7 থেকে 8-এর মধ্যে। তো মেইনলি সেই ভয়ঙ্কর আত্মাটার আর কি অবজেক্টিভ ছিল যে ওনাকে ওনার পরিবার থেকে কোনোভাবে সরিয়ে আনতে, এবং সরিয়ে এনে ওই আত্মাটা চাইছিল যে যেহেতু একটা ছোট বাচ্চা ছেলে, সে আস্তে আস্তে বড় হবে, তার শরীরের মধ্যে
মানে নিজের শক্তিটাকে বা নিজের সেই আত্মার যে ভয়ঙ্কর যে রূপ সেটাকে প্রতিষ্ঠা করতে চাইছিল, এবং কোনো না কোনোভাবে সেটা পারছিল না। এবং যখন যখন ওই জিনিসটাও চেষ্টা করে ওই আত্মাটা বিশেষ বিশেষ তিথিতে, তো তখনই কিন্তু জ্বরটা আসে। এবং জ্বরটা কবে কবে এসেছিল সেটা কিন্তু আগে এই কল্যাণবাবুর ঠাকুমাকে উনি কিন্তু জিজ্ঞেস করেনি, কিন্তু ওই ভদ্রলোক কিছু একটা মানে ক্যালকুলেশন করে কিছু একটা মানে করে উনি বললেন যে আচ্ছা এই দিনগুলোই কি ওর জ্বর আসার প্রবণতাটা বেশি থাকে? তো ওনার ঠাকুমা বলছে হ্যাঁ এই সব দিনগুলোতেই তো ওর বেশি থাকে। তখন বলছে হ্যাঁ ওই ভয়ঙ্কর যে আত্মাটার ওর উপরে নজর পড়েছে সে কিন্তু ওকে নিজের বশে আনতে চাইছে, এবং একবার যদি ওর নিজের বশে এনে নিতে পারে তখন কিন্তু এই ছেলে অন্যরকম হয়ে যাবে। বলছে ওর ওর মানে ওর প্রাণে হয়তো ওকে মারবে না, কিন্তু ওর কথাবার্তা চাল চলন সব কিছু অন্যরকম হয়ে যাবে, এবং সেটা ও যতদিন বাঁচবে ততদিন কিন্তু মানে ও সবার জন্য ডেঞ্জারাস হয়ে যেতে পারে। কোনো কিছুতেই কেউ বাড়ির লোক তো শান্তি পাবেই না, বাড়িতে কারোর ভালো হবে না, এবং যে কোনো মুহূর্তে ওই আত্মা যে ভয়ঙ্কর আত্মার যে নজর পড়েছে, যে ওর শরীরে ঢুকতে চাইছে, ওর শরীরটাকে কবজা করতে চাইছে, সে হয়তো কোনো বিশেষ কাজ করাতে চাইছে ওকে দিয়ে। এবং এরকমও হতে পারে যে এই মুহূর্তে হয়তো ওকে প্রাণে মারবে না, কিন্তু যখন ওই আত্মা নিজের কাজ হয়ে যাবে তখন কিন্তু ও ওকে ছেড়েও দেবে না। তো এই সমস্ত কথা যখন স্বাভাবিকভাবেই কল্যাণবাবুর ঠাকুমা শোনেন, উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। উনি বলছেন তাহলে আমি কী করব? তো তখন ওই যে লোকটি ছিলেন তো তিনি বলছেন যে ওকে তাবিজ দিতে হবে, ওকে মানে এমন করে তাবিজ দিতে হবে যাতে ওর ধারে কাছে ঘেঁষতে না পারে। তো এই বলে উনি একটা দুটো নয় কল্যাণবাবুকে 26টা তাবিজ দেন। 26টা তাবিজ দেন, এবং 26টা যে তাবিজ দিয়েছিল সেই 26টা তাবিজেই কিন্তু মানে মন্ত্র পড়ে পড়ে উনি কিছু একটা জিনিস ঢুকিয়ে দেন সেই তাবিজের মধ্যে। তারপরে তাবিজের মুখগুলো লাগিয়ে মানে গলায়, 2 হাতে, ইভেন 2 পায়ে, কোমরে পরানোর জন্য ওনার ঠাকুমাকে বলে যে এইভাবে এইভাবে পরাতে হবে, এইভাবে এইভাবে সব কিছু করতে হবে। তো ওনার ঠাকুমা তো মানে প্রচণ্ড ভয় পেয়ে যান যে কী ব্যাপার হলো, এরকম একটা ব্যাপার। আর তখন যা ঘটনাটা ঘটেছে তাতে সবাই আর কি প্রচণ্ড ভয় পেয়ে আছে। এবার কল্যাণবাবু তখন বলতেও পারছে না যে উনি ওষুধটা খায়নি। এবার পুরো ব্যাপারটা তখন এমনভাবে সিচুয়েশানটা তৈরি হয় যে ওই সমস্ত শুনে, যেটা কল্যাণবাবু ভয়েসমেলে বলেছে, যে উনি নিজেও ভয় পেয়ে যান। তো তখন ওনার ঠাকুমা সমস্তটা বুঝে নেন যে কীভাবে কীভাবে কী তাবিজ পরাতে হবে। তো তখন ওনার ঠাকুমা বলছে যে আচ্ছা একটা কথা বলছি, যে ওকে আপনি যেভাবে বললেন আমি তো সেভাবেই তাবিজগুলো পরিয়ে দেবো, সেরকম করেই ওকে রাখবো। ওকে বলেছে সন্ধ্যের পরে না বেরোতে, তো বলছে ওকে নিয়ে বেরোবো না। কিন্তু একটা কথা কি মানে ওনার ঠাকুমা বুঝতে পারে না যে হঠাৎ করে মানে এরকম একটা ভয়ঙ্কর আত্মা সে কী করে কল্যাণবাবুর মানে সংস্পর্শে এলো, বা কী করে কল্যাণবাবুকেই টার্গেট কেন করলো? বাড়িতে আরও বাচ্চা রয়েছে, আশেপাশে প্রচুর বাচ্চা রয়েছে গ্রামে। তো তখন ওই যে যিনি আর কি ছিলেন, তো যে ভদ্রলোকের কাছে আর কি গেছিল, তো সেই ভদ্রলোক বলছে যে সেটা হয়তো ও খেলছিল বা স্কুলে গেছে, হয়তো ফাঁকা জায়গায় কোথাও খেলাধুলা করছিল, তো সেখান থেকে হয়তো ওকে ধরেছে, এমন কিছু হয়তো পাড়িয়ে ফেলেছে বা কিছু একটা টাচ করে ফেলেছিল, সেই জন্য এটা ঘটেছে। যাই হোক, তো ওখান থেকে তারপরে ওনার ঠাকুমা ওনাকে নিয়ে চলে আসে। এরপরে বাড়িতে এসে যখন ওনার ঠাকুমা সবাইকে কথাটা বলে, সবাই ভীষণ রকমভাবে অবাক হয়ে যায় এবং ভাবে যে কী করে এটা সম্ভব। মানে এইটুকু একটা বাচ্চা ছেলে, ওর জ্বর কমছে না, সেটা থেকে ব্যাপারটা এত দূরে চলে এলো, এত কিছু ভাবনা চিন্তা করা হচ্ছে, মানে সবাই কনফিউজ হয়ে গেছে যে কী ব্যাপার। তো যেভাবে বলেছিল সঙ্গে সঙ্গে ওনার ঠাকুমা মানে বলেছিল যে স্নান করে তাবিজটা পড়তে। তো ওই 26টা তাবিজ কিন্তু ওই কল্যাণবাবুকে পরিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই অবধি ঘটনাটা কিন্তু একরকম ছিল। এর পরে যে ঘটনাগুলো আস্তে আস্তে ঘটতে থাকে, সেটা যত আপনারা ঘটনাটা আরও সামনে এগোবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে সিচুয়েশনটা মানে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেল। ঠিক যেভাবে উনি বলেছেন ভয়েসমেলে, আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো কল্যাণবাবু বলেছেন
যে যেদিন উনি ওরকম করে স্নান করে প্রায় সন্ধে হয়ে গেছিল না তাবিজগুলো পরার পরে, মানে প্রথম যখন ওই 26টা তাবিজ ওনার শরীরে ওনার মা ঠাকুমা মিলে পরিয়ে দিল, তখন কিন্তু উনি অতটা কিছু ফিল করেননি। যেই মুহূর্তে ওনার ওই তাবিজগুলো পরা হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে কিন্তু কল্যাণবাবুর পুরো শরীরটা, মানে জাস্ট 26টা তাবিজ ওনার শরীরে দেয়া হয়েছে, ঠিক এর 10-15 মিনিটের মাথায় মানে কল্যাণবাবু দাঁড়িয়েছিলেন, তো ওনার শরীরটা উনি এত ভারী অনুভব করতে থাকেন যে ওনার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না, উনি বসে পড়েন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, কল্যাণবাবু কিন্তু মানে একটা 7-8 বছরের বাচ্চা ছিল, এবং খুব যেরকম গ্রামের ছেলেরা হয়, খুব অ্যাক্টিভ, খুব মজা করতে ভালোবাসে, এইরকম। সে কিন্তু কখনোই ওই ঘরকুনো মানুষ বা ঘরকুনো বাচ্চা নয়। সে কিন্তু খুব অ্যাক্টিভ বাচ্চা, এবং বাইরে মাঠে ঘাটে খেলাধুলো করার সব কিছুগুলো করতে খুব ভালোবাসতেন। সেই জায়গা থেকে ওনার মধ্যে ওই তাবিজ 26টা তাবিজ দেওয়ার পরে ওনার মধ্যে কিন্তু একটা মানে ড্রাস্টিক চেঞ্জ এলো। কীরকম চেঞ্জ সেটা আমি আপনাদেরকে বলছি। উনি আস্তে আস্তে মানে ওনার মধ্যে যে এনার্জি লেভেল যেটা থাকে একটা মানুষের, বা সেটা বাচ্চা হোক বা বড় হোক, প্রত্যেকের তো একটা এনার্জি লেভেল থাকে, তো সেই এনার্জি লেভেলটা কিন্তু মানে ভীষণ রকমভাবে পড়ে যেতে লাগলো। এবং সবসময় ওনার মনে হতো যে ওনার শরীরটা খুব ভারী লাগছে। এবার কেন ভারী লাগছে, কী জন্য ভারী লাগছে, সেটা উনি অতটা বুঝতে পারতেন না। মানে কিছুটা সময় হয়তো ওনার মনে হলো যে সে একটু খেলতে যাই, হয়তো বিকেলবেলাটা একটু মনে হলো যে ঠিক আছে সন্ধ্যের পর তো বাইরে থেকে বেরোনো যাবে না, তো মনে হলো যে একটু খেলতে যাই। তো বাড়ি থেকে বেরোতো, বেরিয়ে মাঠ অবধি যাওয়ার আগে উনি বাড়ি চলে আসতেন, যেখানে উনি সারা মানে বিকেল থেকে উনি খেলতে ভালোবাসতেন। তো উনি বাড়ি চলে আসতেন কারণ ওনার শরীর ভালো লাগতো না। স্কুলেও এরকম করে দেখা গেল আস্তে আস্তে, যে স্কুলে গিয়ে সবাই বন্ধুরা জিজ্ঞেস করতো এই তোর হাতে এই তাবিজটা কিসের, তোর গলায় তাবিজ কিসের, তো বলতো যে না আমার শরীরটা তো ভালো নেই, তাই আমার মা ঠাকুমা দিয়েছে তাবিজটা। এবার সেই তাবিজ পরে যখন উনি স্কুলেও যেতেন, স্কুলেও কিছুক্ষণ পরে কিন্তু ওনার শরীর খারাপ লাগতে থাকতো। এবার গ্রামের স্কুল, তো ওনার ঠাকুমা মাঝে মধ্যে ওনাকে তখন দিতে যেত, তো মাস্টারমশাইরা সময় জানতেন। তো কখনো কখনো এরকম হতো যে ওনার বাড়িতে লোক পাঠিয়ে বাড়ি থেকে বলা হতো যে আপনাদের ছেলে শরীর ভালো লাগছে না, আপনারা স্কুল থেকে এসে নিয়ে যান। তো এরকমভাবে স্কুলেও কিন্তু মাঝে মধ্যে এরকম করে ওনার স্কুলের মধ্যেও শরীর খারাপ লাগতো, খুব ভারী লাগতো, শরীরটা কেমন একটা অস্বস্তি হতো। তো প্রথম প্রথম এবার যে ঘটনাগুলো যখন ঘটে, তখন কিন্তু সবাই না মানে ভাবে যে ওর শরীরটা ভালো নেই। আর ওই যে যে লোকটা আর কি এই তাবিজটা দিয়েছিল, এই 26টা তাবিজ, সে কিন্তু বলেছিল যে ওর একটু হয়তো অসুবিধে হবে, কারণ যে মারাত্মক আত্মাটা ওর উপরে ওর শরীরে ঢোকার চেষ্টা করছে, বারবার ওকে নিজের কাবু করার চেষ্টা করছে, তার জন্য কিন্তু মাঝে মধ্যে সমস্যাও হবে, এটা কিন্তু ওই ভদ্রলোক বলেছিলেন। এবারে তো এরকম যখন ঘটনা ঘটতে থাকলো যে স্কুলে গিয়েও কিছু না কিছু ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, ওনার শরীর খারাপ লাগছে, তখন কিন্তু মানে এই কল্যাণবাবুর মা এবং ঠাকুমা ঠিক করলেন যে দিন 15 বা দিন 20-র জন্য ওনার স্কুলটা বন্ধ রাখবেন। এইবারে স্কুল যখন বন্ধ হয়ে গেল, মানে স্কুলে কল্যাণবাবু যেতে পারছে না, তখন কিন্তু যে নতুন যে সমস্যাটা শুরু হলো সেটা হচ্ছে যে ওনার বাড়ি থেকে বেরোনোটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। স্কুলে গেলে একটা অন্যরকম পরিবেশে যেত, আর 5টা বাচ্চার সাথে কথাবার্তা, অল্প আধটু খেলাধুলো, সেটাও বন্ধ হয়ে গেল। এরপরে কিন্তু মানে কল্যাণবাবু যেটা বলেছেন যে ওনার মধ্যে একটা অদ্ভুত রকমের ব্যাপার হলো, যে উনি ওই যে ওনার বাড়িতে যে খাট ছিল, সেই খাট থেকে ওনার নামতে খুব ভয় লাগতো। মানে স্কুল যাওয়া নেই, বাইরে খেলতে যাওয়া নেই, কিছুই নেই, উনি চুপচাপ শুধু খাটের উপরে বসে থাকতো। মানে খাওয়ার সময় বা বাথরুম যাওয়ার সময় হয়তো উনি নামতেন, বাকি পুরো সময়টা ঘরের মধ্যে ওই খাটের উপরে বসে থাকতেন। এবং সব সময় ওনার মনে হতো যে ওনার শরীরটাকে কেউ একজন চেপে ধরে রেখেছে। এবার এই বিষয়টা যখন উনি বুঝতে পারেন আস্তে আস্তে যে ওনার শরীরটা আরও বেশি বাজে লাগবে, তখন তো ওনার বয়স বেশি নয়, 8 বছর বয়স। এবার সেই 8 বছর বয়সী একটি বাচ্চা ছেলের পক্ষে এত কিছু না বোঝা সম্ভব নয়। কিন্তু একটা জিনিস উনি বুঝতে পারেন যে এই তাবিজগুলো পড়ার আগে ওনার কন্ডিশন অ্যাটলিস্ট এরকম ছিল না। তো এবার এই বিষয়টা কিন্তু শুধুমাত্র যে উনি বুঝতে পেরেছিলেন সেটা নয়,
এই কল্যাণবাবু যিনি বাবা ছিলেন তিনিও কিন্তু বুঝতে পারেন যে এই তাবিজগুলো পড়ে তো আরও বেশি তার ছেলের শরীর খারাপ হচ্ছে। এবার জ্বরটা হয়তো সেভাবে আসছে না, কিন্তু বাকি অন্যান্য আরও কিন্তু প্রবলেম শুরু হয়ে গেছে। তো একদিন ওনার বাবা এলেন এবং এসে বলছে যে কল্যাণবাবুকে জিজ্ঞেস করেছে যে কি কি সমস্যা হচ্ছে। তো কল্যাণবাবু তখন এই কারোর সাথে সেভাবে কথাও বলতে চাইতো না, একদম চুপচাপ হয়ে গেছিল। তো শুধু নাকি উনি এইটুকু বলেছিল যে আমার শরীরটা খুব ভারী লাগে, আমার শরীরটা ভালো লাগে না, শুধু এইটুকুই বলেছিল। তো এই কথা শুনে যখন কল্যাণবাবুর বাবা যখন বাড়িতে বলে ওনার নিজের মাকে আর কি, কল্যাণবাবুর ঠাকুমাকে, তো তখন বলছে যে হ্যাঁ এরকম একটা মানে খুব খারাপ আত্মা ওর শরীরে ঢোকার চেষ্টা করছে, মানে এই জন্য হয়তো শরীরটা এরকম খারাপ করছে। তো তখন মানে বুঝতেই পারছেন এটা অনেক দিন আগের কথা, এবং সেই সময় মানুষের কিন্তু এই জিনিসগুলোর প্রতি কিছু কিছু মানুষের, হয়তো সবার নয় বাট অনেক মানুষেরই কিন্তু একদম মানে দৃঢ় বিশ্বাস থাকতো যে তারা যদি এরকম কারোর কাছে যায়, সেটা কোনো তান্ত্রিক হোক বা এমন কোনো মানুষ যে এই ধরনের মানুষের জন্য কাজ করে বা মানুষকে এরকম তাবিজ কবজ দেয়, সেটা হয়তো ভালোর জন্যই দেয়। এবার আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই যে আর কি ওইখানে বসতেন সেই ভদ্রলোককে কিন্তু এই কল্যাণবাবুর ফ্যামিলি বহু বছর থেকে চেনে। মানে কল্যাণবাবুর বললাম যে ওনার জন্য ওনার বাবা, জ্যাঠা, কাকা সবার জন্যই কখনো না কখনো হয়তো ওখানে গেছেন, এবং ওই ভদ্রলোক কিন্তু একটু ঝেড়ে দিয়েছে বা একটা হয়তো তাবিজ দিয়েছে, বলেছে 1 মাস পরও ঠিক হয়ে যাবে, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। ফলে কল্যাণবাবুর যে ফ্যামিলি তার কিন্তু একটা ওই জায়গার প্রতি একটা অগাধ বিশ্বাস ছিল। তো তখন কল্যাণবাবু ঠাকুমা বলেছে যে দেখ তোরও তো একটা অমুক সময় সমস্যা হয়েছিল, ওনার বড় ভাই ছোট ভাইয়ের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তো তখন ওখানে গিয়ে ওনারা কিন্তু পজিটিভ রেজাল্টই পেয়েছিলেন। তখন বলছে যে দেখ ডাক্তার তো দেখানো হলো, ডাক্তার দেখিয়ে ওষুধও দিল, কিন্তু সেই ওষুধে কোনো এখন বলবে হয়তো যে টেস্ট করতে, কিন্তু সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেও যদি কিছু না পাওয়া যায় তাহলে তো ছেলেটা ভাবে ভুগতেই থাকবে। তো বলছে যে না, উনি যখন দিয়েছে উনি বলেছে যে এই মানে আর কি পরের যে অমাবস্যা বলছে সেই অমাবস্যা তিথি অবধি ওই তাবিজটা যদিও পড়ে থাকে তাহলে ও সম্পূর্ণ এই জিনিসটা থেকে মুক্তি পেয়ে যাবে। বলছে যে তখন মানে পরের অমাবস্যা আসতে তখন আর ওই যেটা উনি লিখেছেন যে উনার যতটুকু মনে আছে আরও 20-21 দিন মতো দেরি রয়েছে। তো বলছে যে 20-21টা দিন ও যদি স্কুলে না যায় বা ওকে আমরা বাড়িতেই খুব চোখে চোখে রাখলাম তাহলেই তো মিটে যায়, তাহলেই হয়তো 20 দিন পরে আবার ওনার কাছে নিয়ে যাওয়া হবে এবং উনি নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ এবার ঠিক হয়ে গেছে, ততদিনে হয়তো শরীরও ঠিক হয়ে যাবে। এবার শুধুমাত্র এই বিশ্বাসের উপরে ভরসা করে কল্যাণবাবুকে সেভাবেই রাখা হয় বাড়িতে। এবং যেটা উনি বলেছেন মেলে যে ওনার মা, ওনার ঠাকুমা, ওনার বাবা এছাড়াও পরিবারের আরও যারা যারা ছিল প্রত্যেকেই কিন্তু ওনাকে নিয়ে খুবই চিন্তিত থাকতো, ওনার কী ভালো লাগছে কী ভালো লাগছে না সেই বিষয়ে সবসময়ই আর কি খুব তটস্থ থাকতো। তো এমন সময় এই সমস্ত সময়গুলো যখন আর কি উনি পাস করছিলেন, তো সেই সময় ওনার ঠাকুমা ওনার প্রিয় কোনো একটা রান্না করতো, কোনো কিছু হয়তো একটা ভালো খাবার বানিয়ে আনলো। কিন্তু ঘটনা যেটা ঘটলো যে যত দিন এগোতে থাকলো, মানে এর আগে যেমন শুধু কল্যাণবাবুর মানে ভালো লাগতো না, খাটের উপরে বসে থাকা, বাইরে একদম বেরোতে না চাওয়া, এই প্রবলেমগুলো ছিল। এছাড়া কিন্তু খাওয়া দাওয়া সংক্রান্ত কোনো প্রবলেম ছিল না। কিন্তু এরপর যেটা হলো সেটা উনি কিন্তু আস্তে আস্তে কল্যাণবাবুর কিন্তু খাওয়ার প্রতি যে অনীহা সেইটা কিন্তু মানে পুরো দমে শুরু হলো। উনি একদম খেতে পারতেন না, একদম খেতে চাইতেন না। তো উনি মানে বাড়ির লোক তখন খুব চিন্তায় পড়ে গেল যে ছেলে খাচ্ছে না কেন, যে ছেলে খেতে ভালোবাসে, কোনো একটা বাড়িতে তার প্রিয় রান্না হলে বাচ্চাটার মানে তার বয়স অনুযায়ী সে ঠিকঠাকই খাবার খায়, কিন্তু দেখা যাচ্ছে যে সে সেই জায়গায় থেকে সে খাবার দাবার খাওয়া একদম কমিয়ে দিয়েছে, তার খাওয়ার প্রতি একদমই রুচি নেই। তো বাড়িতে সবাই খুব চিন্তায় পড়ে যায়, তো কি করবে। তো সবাই মিলে না তখন ওনার মানে প্রত্যেকটা তাবিজ মানে ওনার সাথে একবার যোগাযোগ করা হলো। তো যখন যোগাযোগ করা হলো ওই যিনি আর কি তাবিজগুলো দিয়েছিলেন 26টা তাবিজ, সে বলছে আপনারা প্রত্যেকদিন তাবিজগুলো চেক করবেন, মানে কোনো তাবিজ খুলে পড়ে যাচ্ছে কি না, কোনো তাবিজে খুলে আছে কি না তাবিজের মুখটা, বলছে ওগুলো চেক করবেন, কারণ যেহেতু তাবিজটা দেয়া হয়েছে
সেই তাবিজটা কিন্তু মানে যে ভয়ঙ্কর আত্মার নজর পড়েছে ওর উপরে, সে হচ্ছে একটা প্রচণ্ড খারাপ আত্মা। সে যখন মানে মানে মানুষ হিসেবেও সে যখন ছিল, সে অনেক খারাপ কাজের সাথে যুক্ত ছিল, এবং এখনও তার তো মুক্তি হয়নি, তাই সে কিন্তু একটা প্রতিহিংসামূলক একটা বিষয় তার মধ্যে রয়েছে। বলছে সেই আত্মাটা যাতে ওর কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য তো ওই তাবিজগুলো দেওয়া হয়েছে। বলছে যে সে কিন্তু চেষ্টা করবে ওই তাবিজগুলো শরীর থেকে খুলে নিতে। তো এটাও বলে দিয়েছিল যে একটা তাবিজ যদি খুলে পড়ে যায় কোনোভাবে, তাহলেও কিন্তু ঠিক আছে, মানে একটা বা দুটো তাবিজ যদি পড়েও যায়, কিন্তু বলছে যে পরের অমাবস্যা অবধি ওর শরীর থেকে যদি 3টে তাবিজ পড়ে যায়, তাহলেই কিন্তু ওই ভয়ঙ্কর আত্মা যে কল্যাণবাবুর শরীরে প্রবেশ করার চেষ্টা করছে, সে কিন্তু মানে সফল হয়ে যাবে, সে ওর শরীরে প্রবেশ করতে পারবে। আর ওর শরীরে যদি একবার প্রবেশ করতে পারে, তাহলে কিন্তু তাকে বের করা যাবে না। তো এই কথাটা যখন ওনারা জানতে পারে, তো তখন কল্যাণবাবুর বাবা মা, ওনার ঠাকুমা সবাই মিলে কিন্তু মানে প্রত্যেক দিন সকাল এবং রাত ওনার ওই 26টা তাবিজ ঠিক আছে কিনা দেখত। এইরকম করছে, আর ওদিকে তো মানে ওনার আস্তে আস্তে যাকে বলে অবনতিই হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, শরীর আগে যেরকম ভারী লাগতো তার থেকেও মনে হচ্ছে আরও ভারী লাগছে। এইরকমভাবে কিছুদিন যখন গেল, এরপরে একটা সময় এলো যখন কল্যাণবাবুর শরীর কিন্তু আরও ডিটোরিয়েট করে যায়। ঠিক আছে, এবং আরও ডিটোরিয়েট করে যায় বলতে ওনার খাওয়া দাওয়াটা প্রায় বন্ধ হতে বসে। এবার বুঝতেই পারছেন যে একটা বাচ্চা ছেলে, সে এমনি তার আগে বেশ কিছুদিন থেকে জ্বরে ভুগছিল, ফলে জ্বরে এমনিতেও বড় মানুষেরও যদি এমনি জ্বরও আসে, তাহলেই দেখবেন জ্বরের মুখে কোনো খাবারই খেতে ভালো লাগে না, কোনো খাবারেরই টেস্ট লাগে না, এটা হয়েই থাকে। আর তখন তো কোভিড বা এরকম কোনো কিছুর কোনো ব্যাপার ছিল না। তো মানে বুঝতেই পারছেন যে একে কিছুদিন ধরে ছেলেটা জ্বরে ভুগেছে 1 মাস ধরে। তারপরে আবার এই বিষয়টা যখন হয়েছে, তখন মানে বাড়ি থেকে বেরোনো বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ফলে একটা সময় আসে, তখন কিন্তু বাড়িতেই দুপুরবেলা কল্যাণবাবু ফেন্ট হয়ে যান, মানে একদম অজ্ঞান হয়ে গেছে। তো এই ঘটনাটা যখন ঘটে, তখন বাড়ির লোক তো মানে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার কি করবে কিছু বুঝতে পারে না। এবার বলেছিলাম যে হসপিটালও কিন্তু অনেকটা দূরে। তো তখন মানে বাড়িতে ওনার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই ছেলের আর জ্ঞান ফিরছে না। তো সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হসপিটালে যাওয়া হয়, এবং হসপিটালে যাওয়ার আগে যখন আর কি ওই হসপিটালের ওখানে ঢোকানো হচ্ছে গেটে, তো তখন ওখানে একজন দেখে মানে জাস্ট ছেলেটাকে দেখেছে, তো দেখে ততক্ষণে আর কি যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে না জ্ঞান চলে এসছে মোটামুটি কল্যাণবাবুর। তো তাও ভেবেছে, ভয় পেয়ে গেছে বাড়ির লোক, তো নিয়ে এসছে। তো নিয়ে এসে তখনও ডাক্তার দেখেনি, কিন্তু আরও তো হসপিটালে আরও অন্যান্য তো স্টাফ থাকে, তো তারা বলছে যে আপনার ছেলের গলায় হাতে এত কি তাবিজ। তো তখন ওনার ঠাকুমা কি করেছে, ওই তাবিজগুলো খুলে মানে মানে কোমরের মধ্যে পরিয়ে দিয়েছে তাবিজগুলো, যাতে আর কি ডাক্তার প্রথম দিকে দেখতে না পায়, বা দেখতে পেলে একটা কিছু বলবে, আবার শরীর থেকে খুলে ফেলাও যাবে না। তো উনি কী করেছে, হাতের আর গলার তাবিজ সবকটা নিয়ে ওই কোমরে উনি জড়িয়ে দেন। এবার ডাক্তারের কাছে নিয়ে এসছে, তো ডাক্তার দেখে বলছে যে এই ছেলে তো প্রচণ্ড দুর্বল, এ ছেলের শরীরে তো কিছুই নেই, মানে ওইটুকু বাচ্চা ছেলে, তার প্রেশার লো হয়ে গেছে, তার মানে শরীরে কোনো পুষ্টি নেই, কিছু নেই, আরও আগেই রোগা ছিল, তার থেকেও আরও বেশি রোগা হয়ে গেছে। তো ডাক্তারবাবু বলেছেন যে আপনি একে হসপিটালে রাখার মতো কোনো ঘটনা নয়, কিন্তু বলেছে যে ওকে খাওয়া দাওয়াটা ঠিকমতো করান, এবং তারপরে বলেছে একবার এসে ওর কিছু পরীক্ষা নিরীক্ষা হবে। তো ডাক্তার মোটামুটি ওষুধ টষুধ দিয়ে ছেড়ে দেয়। এবার ছেড়ে যখন দিয়েছে, তো তখনও মানে বাড়ির লোক ভাবছে যে ডাক্তারবাবু ভর্তি করলো না, আর ডাক্তার সেরকম কোনো রোগ বা অসুখের কথাও বলছে না, বলছে যে ওর খাওয়া দাওয়ার কিছু হয়নি, মানে অনেক দিন ধরে খাওয়া দাওয়া ঠিকমতো করেনি, ওকে খাওয়াতে হবে জোর করে, এই সমস্ত ডাক্তারবাবু বলল। তো ওদের না মানে তখন এই মানে কল্যাণবাবুর এই শরীর খারাপটাকে মানে ডাক্তারি দিক থেকে বা মানে মেডিকেল বিদ্যার দিক থেকে ওনারা না অতটা আর ভাবেনি, এবং ওনাদের মনে হয় যে পুরোটাই কিন্তু ওই যে যে লোকটি আর কি 26টা তাবিজ দিয়েছিল, সে যে মানে মারাত্মক যে প্রেতাত্মার কথাটা বলেছিল, ওনারা ভাবেন যে পুরোটাই হয়তো এটার জন্যই হচ্ছে।
তো এর মাঝখানে একটা বিষয় ঘটে, এবং মানে এই ঘটনাটা আর কি যখন হয়, তো তখন না এই কল্যাণবাবুর যিনি বাবা ছিলেন, তো বাবা মা মনে হয় যে হয়তো সত্যি তাদের ছেলের কিছু একটা হয়তো অসুখের ব্যাপার হয়েছে, বা তার হয়তো কোনো পেটে সমস্যা হতে, সেই জন্য সে খেতে চাইছে না, এইরকমভাবে চিন্তা করতে থাকে। বাড়িতে যখন নিয়ে আসে ভাবে যে না, এবার তাহলে কলকাতায় গিয়ে ভালো করে বড় ডাক্তার দেখাবো। তো ওনাদের কলকাতায় এক আত্মীয় ছিল, তো ভাবলো যে সেই আত্মীয়র বাড়িতে থেকে ছেলেকে নিয়ে ডাক্তারটা দেখাতে হবে, নিশ্চয়ই ওর কোনো সমস্যা হচ্ছে। কিন্তু যেদিন ওনারা এইভাবে চিন্তাভাবনাটা করা শুরু করে যে এবার ডাক্তার দেখানো হবে, ওনাকে বড় ডাক্তার, ভালো ডাক্তার কলকাতায় দেখানো হবে, সেই দিন থেকে আর কি ওনার ছেলের মানে চোখ মুখ বলুন, বা তার কথাবার্তা, তার আচার আচরণ সব কিছু কিন্তু বদলে যায়। এবার মানে একটা অন্যরকম স্টেজে চলে যায়। প্রথম কথা যেটা হচ্ছে যে ওইটুকু ছেলে কল্যাণবাবু তখন ছোট ছিল, 8 বছর বয়স, সে হঠাৎ করেই একটা অদ্ভুত টাইপের ভাষায় কথা বলা শুরু করে, যে ভাষাটা কল্যাণবাবুর পক্ষে জানা তো সম্ভবই নয়, ইভেন তার বাবা মাও কোনোদিনও শোনেনি। এই জিনিসটা যখন হয় তখন বাড়ির সবাই না হতভম্ব হয়ে যায়। হঠাৎ করেই রাত 9টা-10টার সময় কল্যাণবাবু নাকি খুব বেশি না মানে 6-7 লাইন কথা বলেন, এবং সেই কথাটা যেটা বলেছিলেন সেই কথার ভয়েসটা, সেই টোনটা, এবং যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো ইভেন কেউ বুঝতে পারছে না যে কি বলছে আর কেনই বা বলছে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে যে ছেলে বাড়িতে সবার খুব প্রিয়, সেও সবাইকে খুব সম্মান করে, ভালোবাসে, দেখা যাচ্ছে সে সবার সাথে প্রচণ্ড চিৎকার করে কথা বলছে। একটু আগে অবধি যার শরীরে এক ফোঁটা জোর ছিল না, এক ফোঁটা তার শরীরে এনার্জি বলে কিছু ছিল না, সেখান থেকে দেখা যাচ্ছে যে এখন ছেলের গায়ে প্রচণ্ড জোর হয়ে গেছে, সে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তারপরে সে খালি বলছে তাকে দুধ দিতে, তারপরে বলছে আমাকে মাংস দিতে, দুধ চাইছে, মাংস চাইছে, একটা অদ্ভুত টাইপের আচরণ করছে। আর মাঝে মধ্যেই এমন ভাষায় এমন গলায় কথা বলছে যেটা ওইটুকু একটা বাচ্চা ছেলের গলা থেকে বেরোনো সম্ভবই নয়। তো এই বিষয়টা যখন হয় তখন না সবাই খুব অবাক হয়ে যায় যে ব্যাপারটা কি হলো, এরকম তো হওয়ার কথা নয়। এরপরে ওনারা ভাবেন যে না, ডাক্তারবাবু যা বলেছে বলেছে। এবার সবাই বুঝতে পারে যে ওই যে লোকটি 26-এ তাবিজ দিয়েছিল, তো সে কিন্তু বলেছিল যে ওই ভয়ঙ্কর আত্মাটা যে ওই বাচ্চাটার শরীরে ঢোকার চেষ্টা করছে, সে যদি একবার ঢুকে পড়ে বা ঢুকে পড়তে সক্ষম হয়, তাহলে কিন্তু কল্যাণবাবুকে বাঁচানো মুশকিল, মানে তাকে ওই শরীর থেকে আর বের করা যাবে না। এবারে ওই রকম ভয়েসে কথা, ওই রকম সব কিছু, এতে না মানে বাড়ির লোক প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং ওনারা মোটামুটি এটাই ধরে নেয় যে নিশ্চয়ই ওই আত্মাটা শরীরে প্রবেশ করে গেছে। তো তার ফলে যেটা হলো যে উনি যা বলছে কল্যাণবাবু তাই করতে বাধ্য হচ্ছে, সমস্ত কিছু সেরকমই হচ্ছে। এবং ইন দ্য মিন টাইম কল্যাণবাবুর ঠাকুমা ভাবলেন যে নাতিকে এভাবে ঘরে রাখাটা ঠিক না, তো ওনার কাছে আবার নিয়ে যেতে হবে। তো কি করে নিয়ে যাবে? এবারে একটা বিষয় সেটা হচ্ছে, একটা মানে এমন ঘটনা ঘটে মাঝখানে, মানে রাতের বেলা আর কি উনি এরকম করছেন কল্যাণবাবু, তো সবাই বাড়ির লোক মিলে ঠিক করেছে যে পরদিন সকালবেলা ওনাকে ওখানে নিয়ে যাওয়া হবে, এবং সেটাও ছিল ওনাদের গ্রামের ঠিক পাশের গ্রামটা। এবার ওটা মোটামুটি ঠিক হয়েছে। এবার বাচ্চা ছেলে, সে মোটামুটি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো। এবার ঘুমিয়ে উনি পড়েছে, ঠিক রাত 1:30-2টোর সময় কল্যাণবাবু জেগে গেছে, এবং জেগে গিয়ে না মানে কারোর উপরে খুব রেগে গেছে। সেটা কার উপর রেগে গেছে, আদৌ যার উপরে রেগে গেছে সে বাড়ির কেউ না বাড়ির কেউ নয়, সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না, বাট উনি প্রচণ্ড রেগে গেছে, সবাই এটা বুঝতে পারছে। তো বাড়ির সবাই জেগে গেছে। কল্যাণবাবুর মা ওনাকে জিজ্ঞেস করছে যে তুই কার উপরে রেগে গেছিস, তুই কার উপরে এত রাগ করছিস। আর উনি না মানে ওই সময়টা এমনই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে কল্যাণবাবুর সামনে সবাই কথা বলছে, সবাই কিছু না কিছু একটা বলছে, বাট কল্যাণবাবু যেন কিছু শুনতে পাচ্ছে না।
মানে উনি একটা ওনার চোখ পুরো অন্যদিকে ঘুরছে, সম্পূর্ণ একটা অন্য কিছু বলছে, অন্য কিছু একটা ভাবছে, এই টাইপের হচ্ছে হাবভাব। কেউ কিছু বুঝতে পারছে না। এরপরে যেটা হয়, মানে এর এর ঠিক কিছুক্ষণ পরে কল্যাণবাবু কি করে, মানে খাট থেকে নেমে পড়ে। যে ছেলে দু তিন মানে কি বলবো, সেই পুরো সময়টা যার শরীরে এক ফোঁটা জোর ছিল না, যে 10 মিনিট টানা দাঁড়িয়ে থাকতে পারছিল না, সে কিন্তু ঘরে রান্নাঘরে গিয়ে জিনিসপত্র ফেলতে শুরু করে হঠাৎ করে, কারোর প্রশ্নে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, এবং মানে অদ্ভুত একটা কথা বলে বসে। এবং সেই অদ্ভুত কথাটা কী ছিল সেটা আমি আপনাদেরকে বলি। সে হঠাৎ করেই মানে একটা অদ্ভুত ভয়েসে, একটা ভারী মেল ভয়েস, যে মেল ভয়েসটা কিন্তু কোনোভাবেই ওরকম ভারী গলা একটা 8 বছরের বাচ্চার হওয়া সম্ভব নয়, সে হঠাৎ করে চিৎকার করে বলতে থাকে, নগেন তুই ফিরে এসেছিস, তুই ফিরে এলি তো নগেন, তুই ফিরে এলি, তুই আসতে পারলি এভাবে ফিরে, এরকম করে বলছে। এবং বোঝা যাচ্ছে যে নগেন নগেন করে যাকে বলছে, মানে এই যে এতক্ষণ যে প্রচণ্ড উনি রেগে ছিল কল্যাণবাবু, তো এবার বোঝা গেল যে নগেন বলে কারোর উপরে প্রচণ্ড রাগ হয়ে গেছে ওনার। এবার এই নগেন নগেন যখন বলছে আর এরকম রাগ করছে, এরকম করতে করতে একটা সময় নগেন মানে নগেন নগেন এরকম করে বলছে এবং খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি সামনে পেলে হয়তো মারধর করবে, এরকম করতে করতে কল্যাণবাবু কিন্তু হঠাৎ করেই কীরকম করে একটা ফেন্ট হয়ে যান এবং মনে হয় যেন ওনার খুব ঘুম চলে আসে, উনি ঘুমিয়ে পড়েন। এবার বাড়ির লোক তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে কী করবে ছেলেকে নিয়ে। আশেপাশের লোকেরা বলছে যে আশেপাশ থেকেও আর কি লোকেরা ছুটে এসেছে, অত রাত হলে কী হবে, মানে গ্রামের দিকে না সবাই সবার ভালো মন্দে খুব বেশি করে আর কি থাকে, তো সবাই বলছে যে তোমার ছেলেটাকে তুমি কালকেই নিয়ে যাওয়ার, দেরি করো না। তো ওনারা ভাবছে যে হ্যাঁ কালকেই ওনার কাছে নিয়ে যাই। এবার সবাই ভাবছে যে হঠাৎ করে নগেন নগেন কেন বলছে, কারোর মাথাতে কিন্তু কিছু আসেনি। কিন্তু এই যে আমি বললাম যে এই কল্যাণবাবু যিনি ঠাকুমা ছিলেন, তিনি কিন্তু ওই যেখানে ওনারা আর কি যেতেন ঝাড়ানোর জন্য, তো সেখানে বহুদিন থেকেই যেতেন। এবার ওই যে ভদ্রলোক, মানে প্রায় 60 বছরের উপরেও বেশি বয়স, ওই মানে ভদ্রলোক যে ছিল তার নাম ছিল নগেন্দ্রনাথ। নগেন্দ্রনাথ ওনার নাম ছিল। এবার উনি ওনার ঠাকুমা আর কি মনে মনে ভাবছে যে নগেন নগেন কেন বলছে, তাহলে কি ওই ভদ্রলোকের কথাই কি বলছে, কারণ বাড়িতে ওনাদের আত্মীয় স্বজন বা বাড়িতে কারোর নাম নগেন বা নগেন দিয়ে এরকম কারোর নাম নয়। এবার বাড়িতে সবাই মানে এটা নিয়ে প্রচণ্ড মানে দুঃখ করছে, কষ্ট করছে। কল্যাণবাবুর মা হাউ হাউ করে কাঁদছেন যে কী করবে, ছেলেকে কী করে বাঁচাবে। এবার সবাই বুঝে গেছে যে নিশ্চয়ই ওর মধ্যে আত্মাটা ভর করেছে, কারণ ওরকম ভয়েস তাহলে কোথা থেকে আসবে, আসার তো কথা নয়। তো ওনার ঠাকুমার এটা মনে হয়, এবং ঠাকুমা তখন কি করেন, মানে প্রত্যেক দিনই আর কি জবে থেকে আর কি এরকম অসুস্থ হয়ে পড়েছে তখন থেকেই না ওনার ঠাকুমা যা পারতেন আর কি রাতের বেলাটা উনি একটু ঘুমোতেন, বাকি সময়টা উনি সর্বক্ষণই ঠাকুরের নাম জপ করতেন। তো উনি মনে মনে প্রচণ্ড দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। উনি ভাবছেন যে আমি এত ঠাকুরকে বললাম আমার নাতিটাকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, ঠাকুর আমার কথাটা শুনলো না। আর উনি মনে মনে ভাবছেন, মানে তখন বাড়িতে বাকি সবাই এত টেনসড, এত কষ্ট পাচ্ছে, এত সবাই চিন্তিত, কারণ ওই জিনিসটা মাথায় আসেনি, কিন্তু ওনার মাথায় আসে। তো পরের দিন সকালবেলা ওনাকে নিয়ে যাওয়া হয়। এবার নিয়ে যখন যাওয়া হয়েছে তো তখন আর কি দেখছে যে যেখানে আর কি ওই ভদ্রলোক বসেছিল, যেখানে আর কি একটা টালির বাড়ি ছিল যেখানে আর কি কাজগুলো হতো, তো দেখছে ওখানে না বেশ কিছু লোকের জটলা কেন, মানে অন্যান্য দিন যেমন লাইন থাকে, একটা সুষ্ঠুভাবে লাইন করে সবাই দাঁড়িয়ে থাকে, সেরকম ব্যাপারটা নয়, কিছু লাইন আছে বেশ কিছু লোকের, কিন্তু একটা উত্তেজনাময় পরিবেশ ওখানটায়। তো সামনে যাওয়ার পরে ওনারা জানতে পারলো যে যে ভদ্রলোক মাঝখানে ওই আগের যে বৃদ্ধ ভদ্রলোকের বদলে বসছিল, সেই লোকটার নাকি মানে উনি কি করতেন, উনি প্রত্যেক দিন রাত 9টা থেকে উনি যজ্ঞ করতেন। এবং যখন উনি যজ্ঞ করতেন বা ওইখানটায় যে উনি ক্রিয়াদি করতেন, তো আগের যে ভদ্রলোক যে আর কি আগে থেকে বসতো, 60-65 বছর বয়স যার, তো সেও ওখানে যজ্ঞ করতো, নিজের ক্রিয়া আদি পুজো আর্চা সবই করতো, কিন্তু উনি না কাউকে কখনো আসতে বারণ করতো না। এবার
আগের যে পুরনো ভদ্রলোক সে যখন সাধনা করার জন্য বা পুজো আর্চা কিছু একটা শেখার জন্য উনি অন্য জায়গায় গেছিলেন, তার বদলে এই লোকটা এসেছিলেন। তো সে কি করতো, সে বলতো যে আমি যখন এখানে ক্রিয়া আদি করবো তোমরা কেউ আসবে না। তো ওই জায়গাটায় কেউ যেত না, যেহেতু ওটা দুটো গ্রামের ঠিক মাঝামাঝি একটা জায়গা ছিল। তো ওখানে কোনো আশেপাশে বাড়িঘরও ছিল না, কেউভাবে আসতো না। তো ভোর রাতের দিকে মানে আশেপাশের মানে তুলনামূলক আশেপাশের যে বাড়িগুলো ছিল তারা ওই ভদ্রলোকের চিৎকার শুনতে পায়। তো চিৎকার শুনতে পেয়ে সামনে নাকি গেছে এবং সামনে গিয়ে দেখছে যে ওই লোকটা, যার ওই বয়স হবে 40-45, যে এই কল্যাণবাবুকে 26টা তাবিজ দিয়েছিল, তো সেই লোকটাই মানে মানে মুখে, হাতে, পায়ে, পিঠে, ইভেন মাথাতেও মনে হচ্ছে যেন কেউ একটা কোনো ধারালো কিছু দিয়ে ওনাকে মানে কেটে 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 দিয়েছে। মানে ধারালো কিছু দিয়ে যদি কারোর আঘাত লাগে যেরকম জায়গায় জায়গায় কেটে কেটে যাবে, সেরকমভাবে নাকে, গালে, কানে, মাথায়, ঘাড়ে এরকম কাটা কাটা দাগ হয়ে আছে এবং উনি মানে প্রচণ্ড রকমভাবে আহত হয়েছেন। তো যখন আর কি উনি ওরকমভাবে মুখ থুবড়ে ওরকমভাবে আহত উনি পড়ে রয়েছেন, এবং তারপরে যখন সব লোকেরা যারা আর কি যে সময় আর কি ঘটনাটা ঘটে, তো আশপাশ থেকে সে ছুটে এসছে ওনাকে ধরার জন্য, উনি নাকি তখন মানে যা ছুটতে ধরতে যাবে সেই সময় পিছন থেকে যে আর কি আদি যে লোকটা ছিল, যে পুরনো লোকটা, যে আর কি ওই জায়গাটা উনি নিজে ঝাড়তেন, সেই বৃদ্ধ লোকটা এসে মানে গ্রামে যে 5-6 জন সামনে এসেছিল, তো তাদেরকে বলছে খবরদার তোমরা ওকে কেউ ছোবে না। তো সবাই বলছে যে ওনাকে আর কি ঠাকুরমশাই বলে ডাকতো। তো বলছে ঠাকুরমশাই আপনি তো সিদ্ধি লাভ করতে, পুজো করতে আপনি তো তীর্থে গেছিলেন, আপনি তো অন্য একটা জায়গায় গেছিলেন সাধনার জন্য, আপনি চলে এলেন। তো বলছে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, কিন্তু এখন আমি যেটা বলছি শোনো, তোমরা কেউ ওকে ছোবে না। এবং গ্রামের লোকেরাও কিছু বুঝতে পারছে না যে কী হচ্ছে ব্যাপারটা। তো তখন ওই যে ঠাকুরমশাই ছিল তিনি ওই লোকটাকে বলছে যে তুই এক্ষুনি তোর জিনিসপত্র নিয়ে এখান থেকে তুই চলে যা, নাহলে কিন্তু তোর জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। তো এই সমস্ত কথা শুনে গ্রামের আরও অন্যান্য লোকেরা ওনাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে আপনার, এরকম সারা শরীরে তো আঘাত কেন। তো উনি নাকি কোনো উত্তর দেয় না, এবং ওরকম অবস্থাতে উনি খোঁড়াতে খোঁড়াতে গ্রামের পাশ দিয়ে উনি নাকি চলে যান। তো পরে জানা যায় উনি নাকি চলে চলে যখন যান, তখন ওই যে ঠাকুরমশাই ছিল যে আর কি ওই জায়গাটা উনি চালাতেন, তো তিনি বলছেন যে আমি একটা খুব ভুল করে ফেলেছি, আমি কাউকে কখনো দীক্ষা দিই না, মানে খুব কমই আমি জীবনে দীক্ষা দিয়েছি, খুবই কম আমি শিষ্য করেছি, কিন্তু আমি এমন একজনকে শিষ্য হিসেবে বিশ্বাস করে শিষ্য বানিয়েছিলাম যে আমার বিশ্বাসটা রাখলো না। তো তখন সবাই বলেছে কী ব্যাপার হয়েছে। তো এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওই ভদ্রলোককে কিন্তু কেউই না ওটা পছন্দ করতো না। এবার কেন পছন্দ করতো না সেটা কিন্তু ওনারা পরে বুঝতে পারে, মানে কল্যাণবাবুর বাড়ির লোকেরা। তো সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে ওই যে ভদ্রলোক ছিল যে শিষ্য ওনার ওখানে ঝাড়ছিলেন বা এই ধরনের তাবিজ দিচ্ছিলেন, তো তিনি নাকি মানে নিজে শক্তি বা নিজের ক্ষমতা আরও বাড়ানোর জন্য উনি এমন কিছু কিছু কাজ করতেন যাতে অন্য মানুষের ক্ষতি হয়। মানে উনি হয়তো তার ক্ষতি করতে চান, উনি হয়তো চাইছেন তার ভালোই হোক, বাট হয় না মানে আপনি ধরুন একজন ডাক্তার তার পেশেন্টকে কোনো একটা ওষুধ দিচ্ছে, এবার ডাক্তার যদি নিজের ডাক্তারি ফলানোর জন্য বা আমি কত বড় ডাক্তার সেটা বোঝানোর জন্য এমন কোনো ওষুধ দেয় যেটা হয়তো পেশেন্টের জন্য ভালো নাও হতে পারে, সেটা জেনে উনি হয়তো দিচ্ছেন, তাহলে তো পেশেন্টের তো খারাপ হবে। ঠিক সেরকমই কিন্তু ব্যাপারটা ছিল। এই রকম করে উনি কিন্তু সবার যে ক্ষতি হয়েছিল তা নয়, বাট ওইখানে ওনাকে দেখানোর 10-12 জনের কিন্তু মারাত্মক ক্ষতি হয়। তারা হয়তো কোনো একটা বিষয় নিয়ে দেখাতে এসেছিল, এবং এই যে 10-12 জনের যে ক্ষতি হয়েছিল তার মধ্যে কিন্তু কল্যাণবাবু একজন ছিলেন। তো কল্যাণবাবুকে যখন মানে ওখানে প্রচুর লোক আর কি লাইনে রয়েছে, সামনে দাঁড়িয়ে রয়েছে, তো এই সমস্ত শুনে তো কল্যাণবাবুর মা হাউ হাউ করে কাঁদছে, বলছে আমার ছেলেটার কি হবে, ওনার ঠাকুমাও কাঁদছে, বাবাও কাঁদছে। তো এমন সময় মানে ওই ঠাকুরমশাই কল্যাণবাবুর ঠাকুমাকে এবং মাকে ডেকে বলে যে তোমার ছেলেকে আমার কাছে আনো, তোমার ছেলের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ও যে তাবিজ 26টা দিয়েছিল, বলছে সেই তাবিজে ও মানে ঠিকমতো আমি যা শিখিয়েছি ওকে সেটাও ঠিকমতো করতে পারেনি, ফলে ও তাবিজে যে জিনিসটা, যে মন্ত্র দিয়ে যে জিনিস দিয়েছে সেটা দেওয়ার ফলে পুরো উল্টো জিনিসটা হয়েছে।
মানে ওর উপরে, কল্যাণবাবুর উপরে একটা ভয়ঙ্কর আত্মার প্রভাব পড়েছিল ঠিকই, কিন্তু সে এতটা মানে এমন একটা কন্ডিশন হয়েছিল তাতে কিন্তু কল্যাণবাবুর উপরে এতটাও খারাপ এফেক্ট পড়ার কথা ছিল না। কিন্তু ওই যে 26টা তাবিজ দিয়েছিল, সেই 26টা তাবিজে তো কিছু কিছু দ্রব্য একটা মন্ত্র বলে ঢুকিয়ে দেওয়া হয় তাবিজের মধ্যে। বলছে সেই যে মন্ত্র ছিল বা সেই যে জিনিসটা ছিল, ও নিজেকে ভাবতো অনেক বড় সাধনা করেছে, ওর অনেক ক্ষমতা, কিন্তু অ্যাকচুয়ালি নয়। তো এমন জিনিসও দিয়েছিল, তার ফলে কিন্তু পুরো বিষয়টা উল্টো হয়ে যায়। এবং ওই তাবিজ পড়ার পর থেকেই কল্যাণবাবুর শরীর ভারী হতে শুরু করে, খিদে চলে যায়, স্কুল যেতে পারে না, সমস্ত কিছু কিন্তু খারাপই হতে থাকে। তো উনি তখন এই প্রত্যেকটা ওই 26টা তাবিজ মানে খুব অদ্ভুতভাবে, যেটা কল্যাণবাবু বলেছেন যে মানে বেলকাঠ দিয়ে উনি একটা যজ্ঞকুণ্ড বানান এবং সেই বেলকাঠের যজ্ঞ থেকে একটা কাঠ উনি শুধু হাতে তুলে নেন এবং প্রত্যেকটা ওই কাঠ দিয়ে দিয়ে পরানো হয়েছিল। সেই প্রত্যেকটা সুতোকে ওনার শরীরে পড়ে থাকা অবস্থায় মানে ওভাবে হাত দিয়ে ছিঁড়ে না, টেনে ছেঁড়া যায় না এই জিনিসগুলো। ওই যজ্ঞের আগুনের দিকে ওই আগুনের বেলকাঠ নিয়ে প্রত্যেকটা ওনার শরীরের ওই কাঠগুলোতে টাচ করে করে প্রত্যেকটা তাবিজকে কিন্তু ওনার শরীর থেকে আলাদা করতে হয়েছে, মানে শরীর থেকে ছিঁড়ে ফেলতে হয়েছিল, যেটা হাতে ছেঁড়া কিন্তু কখনোই সম্ভব হতো না, কারণ হাতে ছিঁড়লে কাজটা হতোই না। কিন্তু ওই ঠাকুরমশাই এতই একজন বিজ্ঞ এবং এত বড় টাইপের সাধক ছিলেন যে উনি ওই রকম জ্বলন্ত বেলকাঠ নিজে হাতে করে তুলে নিয়ে ওই যে ওনার শরীরের সাথে টাচ করে করে, মানে শরীরে টাচ করছে না কিন্তু ওই কারে টাচ করে করে কারগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিল। কিন্তু এত কিছুর পরেও 26 বারই কাজটা করতে হয় এবং 26 বারেও কল্যাণবাবুর শরীরে কিন্তু এতটুকু আগুনের তাপ লাগে না। এবং তারপরে ওনাকে নিয়ে একটা পুজো করেন এবং সেই পুজোর পরে ওনাকে ওই যজ্ঞের ছাই ভস্য ওনার মাথায় ছুঁয়ে দেয় এবং ছুঁয়ে দেওয়ার পরেই কল্যাণবাবুর মাঝখানের বিষয়গুলো অতটা ওনার মনে নেই, কিন্তু এটা ওনার মনে আছে যেই মুহূর্তে ওই ছাই ভস্যটা ওনার কপালে ঠাস করে ওরকম একটা গরম ছাই ওরকম করে দিল, ঠিক সেই মুহূর্তে ওনার শরীরটা না কীরকম একটা হালকা হয়ে গেল, আর মনে হলো যেন উনি যে একটা যে ঘোরের মধ্যে এতদিন ছিল সেই ঘোরটা কোথাও যেন মানে মুহূর্তে চলে গেল। উনি কিন্তু এটা ভয়েস মেলে বলেছেন যে আমি তখন একটা হঠাৎ করেই মনে হলো যে না, আরে এই তো আমি বন্ধুদের সাথে খেলতে যাবো, আমি স্কুলে যাব, আমি এই করব ওই করব। একটা বাচ্চা ওই বয়সে একটা বাচ্চার মনে যা যা থাকে বা যা যা চলে, এতদিন মনে হচ্ছে যেন উনি একটা অন্য কোথাও ছিল। তো যাই হোক, তো আলটিমেটলি কিন্তু এরপরে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। কিছুদিন দুর্বল ছিলেন, বাট তারপরে আস্তে আস্তে উনি পুরোটাই সুস্থ হয়ে যান। তো তারপর থেকে উনি এই ধরনের তাবিজ কবজ কোনো বিষয়ে বিশ্বাসও করেন এবং ওনার সামনে কেউ যদি এগুলো করে উনি তাকে বারণ করেন। তো আজকে উনি প্রায় 15 বছর হয়ে গেছে উনি সার্ভিস করছেন ইন্ডিয়ান রেলে। তো এটাই উনি বলেছেন যে আমি আজও বুঝিনি যে আমার কি করে এরকম ঘটনাটা ঘটেছিল। তো পরে নাকি ওই ঠাকুরমশাইকে ওনার ঠাকুমা জিজ্ঞেস করেছিল, তো তখন বলেছিল যে উনি নাকি একবার, এটা সত্যি ঘটেছিল, যেটা ওই আগের লোকটাও বলতে পারেনি, সেটা হচ্ছে যে উনি একবার একটা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন, সেটা কোনো খারাপ ছিল না। ওখান থেকে গিয়ে একটা জায়গায় না ওনাদের সব নোংরা টোংরা ফেলা হতো, তো বলছি নোংরার জায়গাটার ওখান দিয়ে উনি বারবার বারবার খেলার ছলে পাস করছিলেন। তো সেইখান থেকেই নাকি ওই জিনিসটা ওনার সাথে চলে এসেছিল। তো যাই হোক, তারপর থেকে ওনার কোনো সমস্যা হয়নি, উনি খুবই ভালো আছেন। এটাই ছিল আজকের ঘটনা। কল্যাণবাবুকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। প্লিজ একটা লাইক করবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে আমাদের এই ঘটনাগুলোকে একটু শেয়ার করে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।